ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প পদ্মদিঘি। পাহাড়ের পাদদেশে গাছপালায় ঘেরা, ফুল দিয়ে সাজানো সুন্দর গ্রাম হরিণপুর। হরিণপুর নামটা অবশ্য হরিণ থেকেই এসেছিল। সেই পাহাড়ে মাঝে মধ্যে সুন্দর সুন্দর নানা রঙের হরিণ দেখতে পাওয়া যেত। সেই হরিণ পৃথিবীর আর কোথাও দেখা যেত না, শুধুমাত্র হরিণপুরেই নানা রঙের হরিণ দেখা যেত। তাই জন্যই তো গ্রামের নাম হয়েছিল হরিণপুর। গ্রামটি অত্যন্ত সুন্দর ছিল, প্রকৃতি যেন সমস্ত শোভা সেই গ্রামে ঢেলেছে। পাহাড়ের পাদদেশে ফুলের বাগানে পরিপূর্ণ ছিল, যেন ফুল দিয়ে মোড়া সেই গ্রাম। মাঝে ছিল একটি দিঘি, নাম ছিল পদ্মদিঘি। পদ্মদিঘিতে দিঘির মাঝে ফুটত অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল। সেই পদ্ম ফুলের কোনোটির রং ছিল কমলা, কোনোটি রং ছিল সবুজ, কোনোটি লাল, কোনোটি নীল, কোনোটি গোলাপি। নানা রঙের পদ্ম ফুটত সেই গ্রামের দিঘিতে। পদ্মদিঘি বলেই সবাই সেই দিঘিকে ডাকত। অত সুন্দর গ্রাম, যেখানে সব আলাদা আলাদা রঙের পদ্ম ফুল দেখতে পাওয়া যায়। সেই পদ্ম তো অন্য কোনো দেশে ফোটে না। এত সুন্দর গ্রামের শোভা, যেখানে নানা রঙের হরিণ আর পদ্ম আছে। সেই গ্রামেই একটি সুন্দর ছোট্ট মেয়ে ছিল, নাম ছিল স্বর্ণা। স্বর্ণা তার মায়ের সাথে একটি কুঁড়ে ঘরে থাকত। স্বর্ণা পশু পাখিদের অনেক ভালোবাসতো। পশু পাখিরা সব স্বর্ণার বন্ধু ছিল। পশু পাখিদের সাথে থাকতে থাকতে স্বর্ণা তাদের ভাষাও শিখে গেছিল। পশু পাখিরা স্বর্ণাকে দেখতে পেলেই ছুটে আসতো। গোল করে ঘিরে কত গল্প, হাসি ঠাট্টা হতো তাদের মধ্যে। স্বর্ণা মাঝে মধ্যেই রান্নাঘরের থেকে নানা রকম খাবার এনে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিত। তারাও সেগুলো খেয়ে খুবই আনন্দিত হতো। স্বর্ণা ধীরে ধীরে বড় হতে থাকে। যতই সে বড় হয়, দিন যায়, তত সে অত্যন্ত সুন্দরী হয়। একদিন স্বর্ণা কলসি নিয়ে সেই পদ্ম দিঘিতে জল আনতে গেছিল। কিন্তু সেদিন হয় কি, হঠাৎ করে হাত ফসকে কলসিটি একেবারে দিঘির তলায় চলে যায়। জল ভরা আর হলো না স্বর্ণার। স্বর্ণা তারপর অনেক কান্না করে। তা দেখে পদ্মদিঘির খুব মায়া হয়। পদ্মদিঘি তখন স্বর্ণাকে বলে, কি হয়েছে স্বর্ণা, তুমি এইভাবে কান্না করছো কেন? স্বর্ণা বলে, আমার জলের কলসি পদ্মদিঘি তোমার ভেতরে প্রবেশ করেছে, তোমার জলের তলায় চলে গেছে। এখন আমাদের নতুন কলসি কিনতে হবে। অত পয়সা তো আমাদের কাছে নেই। আমরা তো খুব গরিব, অনেক কষ্টে আমাদের সংসার চলে। আবার পয়সা জোগাড় করে কলসি কিনতে হবে। শুধু শুধু পয়সা নষ্ট হবে। একেই পয়সার অভাব, তার মধ্যে আবার কলসিটা আমার হাত থেকে ফসকে চলে গেল। ভাবছি মায়ের কত কষ্ট হবে। আমার খুব কষ্ট হচ্ছে, তাই তো কান্না করছি। পদ্মদিঘি বলল, তুমি একদম কষ্ট পেও না, তোমার কলসি তুমি ফেরত পাবে। তুমি বরং পদ্মপরীকে ডাকো। পদ্মপরী? সে কে? স্বর্ণা বলল। পদ্মদিঘি বলল, সে এক অন্য রহস্য। আমার এই দিঘির নিচে পদ্মপুরী আছে, সেখানে পদ্মপরী থাকে। তুমি মনে প্রাণে এখানে বসে হাত জোর করে পদ্মপরীকে ডাক দাও। পদ্মপরী তোমার মনের ডাক শুনে অবশ্যই উঠে আসবে। সে তোমাকে কলসি খুঁজে দেবে। তোমার আর কোনো কষ্ট হবে না, তোমাকে পয়সা দিয়ে কলসি কিনতেও হবে না। স্বর্ণা তাই শোনে, মন প্রাণ দিয়ে হাত জোর করে কাকুতি মিনতি করে পদ্মপরীকে ডাক দেয়। কিছুক্ষণ পর পদ্মপরী উঠে আসে। স্বর্ণার দিকে তাকিয়ে বলে, চোখ খোলো স্বর্ণা, আমি এসেছি, তোমার মনের ডাক আমি শুনেছি। পদ্মপরীকে দেখে স্বর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। কি অপূর্ব দেখতে! আগে কোনোদিন সে পরী দেখেনি। দুইটি ঝলমলে উজ্জ্বল সোনার মতো ডানা, গায়ে যেন পদ্মফুলের পাপড়ি দিয়ে বানানো পোশাক, পদ্মফুলের পাপড়ি দিয়ে বানানো একটি শাড়ি, মাথায় পদ্মফুল দিয়ে বানানো মুকুট, গায়ের সমস্ত অলংকার পদ্মফুল দিয়ে তৈরি করা। কি আলো ছিটিয়ে বেরোচ্ছে সেই ডানার থেকে, যেন মনে হচ্ছে হাজারো হিরে একসাথে জ্বলছে। উজ্জ্বল সোনার মতো রং, হীরের মতো জ্যোতি, অপূর্ব শোভা, যা বলে বর্ণনা করা যায় না। তাকিয়ে রইল কিছুক্ষণ স্বর্ণা। পদ্মপরী বলল, কি বলবে বলো স্বর্ণা। স্বর্ণা বলল, আমার যে কলসি দিঘির মধ্যে তলিয়ে গেছে। পদ্মদিঘি বলল, তুমি নাকি সবার ডাক শোনো, আমার কলসিটা একটু খুঁজে দেবে? পদ্মপরী
আমার মাকে না হলে আবার অনেক কষ্ট করে ওই কলসি কিনতে হবে। অত টাকা পয়সা আমাদের তো নেই। পদ্মপুরী বলল, দাঁড়া, আমি তোমার কলসি এনে দিচ্ছি। পদ্মপুরী এরপর পদ্মদিঘির মধ্যে প্রবেশ করল। একটি হঠাৎ করে সোনার কলসি নিয়ে এসে উঠল পদ্মপুরী। স্বর্ণার দিকে তাকিয়ে বলল, স্বর্ণা, এই কলসিটি তোমার? পদ্মপুরীর হাতে সোনার কলসিটি দেখে স্বর্ণা বলল, না, এই কলসি আমার নয়। পদ্মপুরী মিষ্টি হাসি দিয়ে আবার জলের ভেতর প্রবেশ করল। একটি হীরের কলসি নিয়ে এলো। স্বর্ণাকে দেখিয়ে বলল, এই কলসি তোমার? হীরের ঝিলিকে দুই চোখ স্বর্ণার যেন ঝলসে যাচ্ছে। সে ভালো করে তাকাতেই পারছে না। একটা কলসির চারিদিকে অজস্র হীরে, কি দিব্য জ্যোতি! তাকানো যায় না, চোখ যেন ঝলসে যায়। স্বর্ণা বলে, না না, এই কলসি আমার নয়, আমার কলসি মাটির কলসি। পদ্মপুরী আবার সেই দিঘির মধ্যে প্রবেশ করে। একটি রূপোর কলসি নিয়ে উঠে এসে স্বর্ণার দিকে তাকিয়ে বলে, এই কলসিটি নিশ্চয়ই তোমার। স্বর্ণা বলে, না, মাটি দিয়ে তৈরি মাটির কলসি আমার। এ তো রূপোর কলসি গো পদ্মপুরী। পদ্মপুরী স্বর্ণার এত সততা দেখে অবাক হয়। বলে, তোমার মতো মেয়ে এই গ্রামে খুব কম আছে গো স্বর্ণা। আমি খুব খুশি হয়েছি। আবার ডুব দেয় পদ্মপুরী। শেষে সেই কলসিটি নিয়ে আসে, যেটি স্বর্ণার। স্বর্ণা দেখে উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে উঠে বসে, লাফাতে থাকে, বলে, হ্যাঁ হ্যাঁ, এই কলসিটাই আমার, এই কলসিটাই আমার। পদ্মপুরী খুব খুশি হয়। ছেলে মানুষই দেখে পদ্মপুরীর মন ভরে যায়। স্বর্ণার হাতে সেই কলসিটি পদ্মপুরী তুলে দেয়। স্বর্ণা এরপর খুব খুশি হয়, পদ্মপুরীকে ধন্যবাদ জানায়। পদ্মপুরী বলে, দাঁড়াও স্বর্ণা, তোমার জন্য আমার একটি উপহার আছে। স্বর্ণা বলে, উপহার? কেন? তুমি তো আমার উপকার করলে, আমারই তোমাকে উপহার দেওয়া উচিত, কিন্তু তুমি আবার আমায় উপহার দেবে? স্বর্ণার এত মিষ্টি কথাই পদ্মপুরী বলে, তুমি আমায় উপহার দিতে চাও? স্বর্ণা বলে, হ্যাঁ। পদ্মপুরী বলে, তাহলে আমার জন্য একদিন পিঠে বানিয়ে এনো তো, শুনেছি মানুষরা খুব ভালো পিঠে বানায়। পদ্মপুরীর এই কথা শুনে স্বর্ণা দুইটি হাত দিয়ে হাততালি দেয় আর বলে, তুমি পিঠে খাবে, পিঠে খাবে? আমি তোমার জন্য পিঠে নিয়ে আসবো তাহলে কালই। পদ্মপুরী খুব খুশি হয়। স্বর্ণার হাতে একটি থলি দেয়। স্বর্ণা পদ্মপুরীর দিকে তাকিয়ে বলে, কি আছে গো পদ্মপুরী এই থলির মধ্যে? স্বর্ণার দিকে তাকিয়ে পদ্মপুরী বলে, সোনার গয়না আছে, তুমি পরো, আর কয়েকটা বিক্রি করে পয়সা নিয়ে এসো, তোমাদের সংসারে আর অভাব থাকবে না। খুব খুশি হয় স্বর্ণা। পদ্মপুরীকে বলে, ধন্যবাদ পদ্মপুরী, কাল আমি তোমার জন্য পিঠে আনবো। পদ্মপুরী মুচকি হাসি দেয়, বলে, হ্যাঁ, অবশ্যই কাল কিন্তু পিঠে আনবে, আমি পিঠে খাবো। এমন সময় পদ্মদিঘি বলে, তাহলে পদ্মপুরী কি শুধু একাই পিঠে খাবে স্বর্ণা? আমরা কি খাবো না? পদ্মদিঘির কথা শুনে স্বর্ণা হাসে, বলে, নিয়ে আসবো গো, নিয়ে আসবো, বেশি করে নিয়ে আসবো। পদ্মদিঘির মধ্যে যত মাছ আছে সবাইকে আমি ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে করে পিঠে দেব, সবাই পাবে, কারুর কোনো কমতি হবে না। এই যে পদ্মপুরী আমাদেরকে এতগুলো গয়না দিয়েছে, কয়েকটা গয়না বাজারে বিক্রি করে পয়সা পাবো, তা দিয়ে কিছু চাল কিনবো, তারপর পিঠের সরঞ্জাম কিনে বানাবো, সেগুলো দিয়ে তো অনেক পিঠে হবে। পদ্মপুরী বলে, তুমি কিন্তু ভালো দেখে একটি বাড়ি করো স্বর্ণা, আর তারপর সুখে শান্তিতে তোমার মাকে নিয়ে থেকো। স্বর্ণা খুব খুশি হয়, সেই গয়না নিয়ে বাড়ি যায়, তার মাকে গিয়ে সব গয়না দেয়। বেশ কয়েকটা গয়না ছিল, দামি দামি গয়না, রাজা রানীদের মতো মোটা সোনার অলংকার। স্বর্ণা একটি গয়না তার মায়ের সাথে বাজারে গিয়ে বিক্রি করে, অনেক টাকা হয়। সেই টাকা দিয়ে স্বর্ণার বড় দোতলা বাড়ি হয়ে যায়। পরের দিন স্বর্ণা অবশ্য এসে পদ্মপুরীকে পিঠে খাইয়েছিল, পদ্মদিঘিকেও দিয়েছিল। পদ্মদিঘির মধ্যে যত মাছ ছিল সবাইকে ছিঁড়ে ছিঁড়ে পিঠে খাইয়েছিল। স্বর্ণা এরপর মাঝে মধ্যেই আসতো ওই পদ্মদিঘির সামনে বসে পদ্মদিঘির সাথে পদ্মপুরীর সাথে কত গল্প করত। তাদের বন্ধুত্ব দিনকে দিন অনেক গভীর হলো। স্বর্ণাও তার মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তাদের আর কোনো অভাব কষ্ট রইল না।